দেখো তাহলে আমাদের মোটামুটি গতি টতিগুলো কমপ্লিট করা ছিল, স্থিতি গতি এগুলো সব কমপ্লিট করা ছিল, তাই তো? এরপরে আমরা এখান থেকে মোটামুটি ভর, বল, তারপরে নিউটনের প্রথম সূত্র, এই সব আমরা জেনেছি, তাই তো? এরপরে আমরা এখান থেকেই একটা কোশ্চেন দেয়, আচ্ছা জড়তা টড়তা আমরা সব জেনেছি, মনে আছে? জড়তা, জাড্য জানলাম না? জাড্য কি? ওটাই তো জড়তা। জাড্য কি মানে ওটার সময় পার্থক্য আছে, বলো জাড্য কি? আরে জাড্য, স্থিতি জাড্য, গতি জাড্য। জাড্যটা কি? যে যেমন সে তেমন থাকতে চায়, সহজ কথায়, তাই না? যে যেমন সে তেমনই থাকতে চায়, অর্থাৎ 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 কি? অর্থাৎ যে গতিশক্তি মানে যে গতিশীল সে তার গতিকে বজায় রাখতে চায়, আর যে স্থিতিশীল সে তার স্থিতিকে বজায় রাখতে চায়, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, জড়ত্বীয় ভর কি? জড়ত্বীয় ভর কি? ভর কি, ঠিক আছে? জড়ত্বীয় ভর কি পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো জড়ত্বীয় ভর কি বলো? আমাদের বলের সূত্র কি বলো? বলের সূত্র বলো, তাতে বলো। আমাদের সে বলের কি সূত্র ছিল বলো? বল। আরে এই জিনিসগুলো জেনে রাখো, মানে কি? এগুলো তো একদম ছোট থাকার কথা। এফ সমান এম এ। দেখো এই চ্যাপ্টারের এই হলো মহারাজা, ঠিক আছে? যত যা হবে বেশিরভাগ কাজ একে দিয়েই হবে। এফ সমান এম এ মনে থাকবে তো? মনে থাকা তো উচিত, সেই 8 থেকে করে, আরও আগে থেকে 7 থেকে করে আসছো, মনে ছিল, ভুলে যাচ্ছ? এই এখন থেকে এই ছোট ছোট কনসেপ্টগুলো মনে রাখার চেষ্টা করে, নইলে কিন্তু অবস্থা খারাপ আছে। তোমাদের সময় মাধ্যমিক হবে না, এটা জানো তো? মাধ্যমিক কিন্তু পরীক্ষা হবে না। কে হবে? মাধ্যমিক পরীক্ষা সামনে বছর 2025 হবে, তোমরা 2026-এ পরীক্ষা দেবে। 26-এ মাধ্যমিক পরীক্ষা হবে না, 26-এ সেমিস্টার অনুযায়ী হবে, মানে একটাতে হবে টোটাল 100 নাম্বার, টোটাল এমসিকিউ, আর আরেকটা হবে টোটাল 100 নাম্বার তোমার টোটাল বড় কোশ্চেন। মোট 200কে ভাগ করা হবে 2 দিয়ে, ভাগ করে তোমার যেটা নাম্বার সেটাই হবে। তো 100 নাম্বার যেটা বড় কোশ্চেন সেটা তুমি মোটামুটি অনেকটা সাজেশন টাইপে পেয়ে যাবে, কিন্তু বাকি 100 নাম্বার যেটা এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, সেখানে তুমি কোথায় সাজেশন পাবে আর কী পাবে? কিচ্ছু করতে পারবে না। তখন তোমার এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো এখন থেকে কনসেপ্টগুলো, যত কনসেপ্ট আছে তাদের সবগুলো ঠিকঠাক করে মনে রাখার চেষ্টা করো। দেখো এই গত বছর, সামনে বছর লাস্ট মাধ্যমিক হবে, এর পরের বছর মাধ্যমিক হবে না। আচ্ছা কি বলছিলাম? হ্যাঁ দেখো, তাহলে জড়ত্বীয় ভর কি? ভরটা কি এম তো নাকি? ভরটা এম। তাহলে আমি যদি এরকম করি এফ, তাহলে এটাকে আমি যদি এপারে নিয়ে চলে আসি, সমান এম, যদি এম হলো না, এটাই জড়ত্বীয় ভর। তাহলে জড়ত্বীয় ভর কি বলবে? তাহলে জড়ত্বীয় ভর কি বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বস্তুর ত্বরণের অনুপাত। এটা ভাগ মানে কি? অনুপাত তো, ভাগ মানে অনুপাত না? অনুপাত নয়? তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বস্তুর ত্বরণের অনুপাতকে বলা হয় জড়ত্বীয় ভর। এইটুকু বলতে পারবে না? এই সমীকরণটা মনে থাকলে তো বানিয়ে বলতে পারবে, এফ বাই এ, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার এই যে ত্বরণ, এটা ত্বরণ তো নাকি? তাহলে তার ত্বরণের অনুপাতকে বলা হয় জড়ত্বীয় ভর। লেখো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও তার ত্বরণের অনুপাতকে জড়ত্বীয় ভর বলে। তাতে লেখো কুইক লেখে। এই এখানে সে মোছার জিনিসটা কই? এই যে তাতে লেখো, দেরি করো না একদম। আচ্ছা মুছে দিই। এই জিনিসটা তো মনে থাকবে, এই জিনিসটা মনে থাকলে তুমি বানিয়ে লিখতে পারবে। এফ বাই এ মানে এই দুজনের অনুপাতকে, এই যে অনুপাত হলো না, এই অনুপাতকেই বলা হচ্ছে জড়ত্বীয় ভর। আচ্ছা আচ্ছা মুছে দিই, দেখো তাহলে জড়ত্বীয় ভর জিনিসটা কি বুঝতে পারছো? এফ সমান এম এ। তাহলে তার মানে বস্তুর উপর কোনো কি বলো তো, কোনো বস্তুর উপর
এই কি খাতা কি এই জিনিস মনে থাকে না, এফ সমান সমান এম এ, তার মানে ভর বলছি মানে এমটা রেখে দেবো, এটাকে এপারে নিয়ে চলে আসবো, তাহলে এফ বাই এ মানে এফটা কি বল, এটা ত্বরণ, তার মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং এবং ওই বস্তুর উপর যে ত্বরণটা থাকে ওই বস্তুর ত্বরণের অনুপাতকে বলা হয়, মনে থাকবে না? আচ্ছা তাহলে জড়ত্বীয় ভর, আচ্ছা এবার একটা ধরো আমরা যে জাড্য পড়লাম না, তাহলে এই যে জাড্যটা পড়েছি তো এই জাড্যের মধ্যে একটা মানে এখান থেকে একটু ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, এই কোনো বস্তু ভর পড়লাম আর জাড্যা থেকে একটা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, কীরকম বস্তুর ভর বস্তুর জাড্যের পরিমাপ, এটা দিতে পারে। বস্তুর ভর পড়েছো আচ্ছা এখান থেকে দেখো এখানে, আচ্ছা পয়েন্ট করো আগে, বস্তুর ভর বস্তুর জাড্যের পরিমাপ, বস্তুর ভরই লেখো, বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ পয়েন্ট করো আগে, তারপর আমি বলছি। একটু হাত স্পিডে চালাতে হবে, নাহলে হবে না, শেষ করা যাবে না। এই কোশ্চেনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় দেখো আমরা জাড্য সম্পর্কে জেনেছি তো, হ্যাঁ এই জাড্য সম্পর্কে জেনেছি। জাড্য জিনিসটা কি, যে যেমন থাকতে চায় জাড্য, সে গতি জাড্য হতে পারে, স্থিতি জাড্য হতে পারে, তাই না? অর্থাৎ যে আমি কি লিখেছি, হ্যাঁ দেখো তাহলে অর্থাৎ যে গতিশীল থাকতে চায় সে গতি অবস্থায় করতে চায়, মানে কন্টিনিউ করতে চায়, যে স্থিতি থাকতে চায় সে স্থিতিশীল অবস্থা কন্টিনিউ করতে চায়, ঠিক আছে? তোমাদের বইয়ের কোশ্চেনই আছে, বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ, দেখেছো কত পৃষ্ঠা এটা? 45 মনে হয়, দেখে নেবে। আচ্ছা যাই হোক আগে দেখে নাও বস্তুর ভরে, তাহলে দেখো তাহলে এটা হলো জাড্য। আর বস্তুর ভর সম্পর্কে আমরা জেনেছি, আমি বলেছি যে এখানে একটাই সূত্র শুধু মনে রাখো, এফ সমান এম এ, তাই না? আমি এখানে দুটো জিনিস নিলাম, ধরো এই একটা বল নিলাম, আরও একটা বল নিচ্ছি, আরও একটা নিলাম, এফ সমান আমি ধরো না দুটো বস্তুর উপরে এই জিনিসটা করতে যাচ্ছি, আরও অনেক বেশি বস্তু করতে পারো, আমি অন্তত দুটো বস্তুর উপর ধরে করছি, ঠিক আছে? তাহলে দুটো বস্তুর উপর যখন আমি ধরে করবো, যখন আমি দুটো বস্তুর উপর ধরে করবো তখন তাহলে আমার দুটো আলাদা আলাদা ভর হবে, দুটো আলাদা আলাদা বস্তু মানে দুটো আলাদা আলাদা ভর। তাহলে দেখো এখানে তার মানে M1 একটা হবে, A1 একটা হবে, M2 একটা হবে, A2 একটা হবে, হবে না? আমি দুটো আলাদা বস্তু নিয়েছি, আলাদা বস্তু মানে আলাদা ভর হবে, আলাদা তত্ত্ব, M1 আর এটা হচ্ছে M2 A2 আলাদা আলাদা, বুঝতে পারছো? মানে দুটো নিলাম, তিনটে নিলে M3 A3 নিতাম, ঠিক আছে? এবার এখান থেকে দেখো এটাকে ধরুন আমি 1 নম্বর বস্তু বললাম, আর এটাকে ধরুন আমি 2 নম্বর বস্তু বললাম, ঠিক আছে? এবার আস্তে আস্তে দেখো এবার আমি 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর অঙ্কের মতো দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে লিখতে থাকো, সঙ্গে বুঝতে থাকো, তাকে পাই কীভাবে দেখো, এও এফ এও বল দুটো বলেই সমান, দুটো বলেই কিন্তু সমান, একই বল, ঠিক আছে? অপ্রতিমেয় বল, আচ্ছা প্রতিমেয় বল কি আর একটু পরেই বলছি, আগে অপ্রতিমেয় এটা শুনে রাখো। প্রতিমেয় বল মানে যার লব্ধটা 0 হবে, ঠিক আছে? একটু পরে আমি বলছি। আর অপ্রতিমেয় মানে যাদের লব্ধে 0 হবে না, অর্থাৎ আমি কারোর বল প্রয়োগ করলে সেটা 0 হবে না, ঠিক আছে? মানে কিছু একটা পরিবর্তন হবে, সেই রকম বস্তুর ক্ষেত্রে অপ্রতিমেয় বলের ক্ষেত্রে বলছি। তাহলে 1 নম্বরে তাহলে এটা যায় এটা তাই সমান, তাহলে আমি যদি এএফ আর এএফ যদি সমান করে দিই, এটা সমান এটাও সমান, তো এএফ আর এএফ একই, অর্থাৎ তার মানে এইটা আর এইটা সমান হবে না? হবে তো? বুঝতে পারছো না, পারো না কি না বুঝে? M1 সমান M2 A2, বোঝা গেল? দেখো আমি এবার যদি এই এমগুলো একদিকে নিয়ে আসি, দেখো M1 বাই M2 এপারে চলে আসবে না, গুণা ছিল এপারে ভাগ করে হয়ে যাবে না? হবে না? তাহলে এপারে এখানে A2 ছিল, এই A1টা এপারে গুণা করে ছিল, এপারে A1 হলো না? দেখো তো জিনিসটা উল্টে গেল না, যায়নি? এখানে M1 বাই M2 আছে, এখানে উল্টে গেছে, দেখো A2 বাই A1 হয়ে গেছে, অর্থাৎ M1 যেটা ছিল, তাহলে আমি এখান থেকে দেখো M1 এর তো অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ তো A1, সেটা দেখো এখানে নিচে চলে গেছে, যায়নি? তার মানে ব্যস্ত সম্পর্ক নয়, বলো? যদি এরকম হতো M1 বাই M2 সমান A1 বাই A2 এরকম হতো, তাহলে আমি বলতে পারি যে এটা M1 উপরে আছে, এখানে A1 উপরে আছে, অর্থাৎ এটা হচ্ছে সরল সম্পর্কে আমি বলতে পারতাম, তাই না?
কিন্তু এখানে দেখো উল্টে আছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক আমি যদি টোটাল M1 আর M2 আমি যদি একটাই মাস ধরি, আমি আর এত গন্ডগোলে যাচ্ছি না, আমি যদি একটাই মাস ধরি তাহলে আমি এখান থেকে বলতে পারবো না যে M1 প্রপোর্শনাল টু 1/A, বলতে পারবো না। আমি এটাকে ধরে একটাই মাস M1 আর M2 আমি ধরলাম না, আমি ধরলাম যে দুটো মিলে একটাই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানেও দুটো মিলে একটা হবে, এ হবে, একটাই অ্যাক্সেলারেশন, একটাই ত্বরণ হবে। তাহলে কি তাহলে এটা 1/A লিখতে পারবো না। ব্যস্ত সম্পর্ক তো না, এই একটা উপরে কিছু নেই বলে এক নয়, এটা ব্যস্ত সম্পর্ক বলে। আমি কি বললাম, ব্যস্ত সম্পর্ক লেখার নিয়ম কি? সেই অঙ্কের ক্লাস 8 মনে অঙ্ক ছিল নাকি, ব্যস্ত সম্পর্ক কি? আরে বাবা M1 আমি কি বললাম, যদি আমার M1 আর A1 থাকে, এরমভাবে যদি থাকে তাহলে এটা সরল সম্পর্ক, অর্থাৎ এর উপরেও M1 মানে যার ভর তার ত্বরণ, সব উপরে আবার আছে, নিচেও তাই, যার ভর তার ত্বরণ একই দিকে আছে। কিন্তু এখানে তো উল্টে যাচ্ছে, যার ভর তার ত্বরণ নয়, ত্বরণ অন্যজনা, তার ত্বরণ নিচে চলে এসছে, এর ভর উপরে, এর ত্বরণ নিচে, আবার এর ভর নিচে, এর ত্বরণ উপরে, উল্টে যাচ্ছে না? তা উল্টো হলে কি ব্যস্ত অনুপাত নয়? এই জন্য ব্যস্ত সম্পর্ক। তাহলে M প্রপোর্শনাল টু 1/A, বুঝতে পেরেছো? M প্রপোর্শনাল টু 1/A, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক 1/A। এখানে যদি শুধু দিতাম তাহলে এটা সরল সম্পর্ক যেত। তাতে লিখে ফেলো। দেখো তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো তো? তাহলে ভর কোনো বস্তুর যদি ভর বাড়ে ত্বরণ কমবে, ত্বরণ বাড়লে ভর কমবে, বোঝা গেল উল্টো জিনিস। দেখো তাহলে আমি এখান থেকে তাহলে দেখো এই ভর তো বিভিন্ন রকম ভর, তাই না? বিভিন্ন রকম ভর। তাহলে আমি এবার একটা জিনিস লিখছি, আমি এই জিনিসটা মুছে দিই। দেখো তাহলে আমি এখান থেকে একটা কথা লিখতে পারি না, যে বিভিন্ন ভর বিশিষ্ট বস্তুর উপর ভিন্ন, আচ্ছা বিভিন্ন না লেখে ভিন্ন লেখো, আরো ভালোই হবে। ভিন্ন ভর বিশিষ্ট লেখো, আমার সঙ্গে লেখো না। ভিন্ন ভর বিশিষ্ট শুনে লেখো। ভিন্ন ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর, আসতে কোনো বস্তুর উপর সমান অপ্রতিমেয় বা একই পরিমাণ লেখো, একই পরিমাণ অপ্রতিমেয়। এই যে অপ্রতিমেয় কথাটা বলছিলাম, অপ্রতিমেয় কথা তখন একটুখানি বললাম, এখন এটা শুনে রাখো অপ্রতিমেয়। তারপর আমি ফের এক্ষুনি আমি প্রতিমেয় জিনিসটা কি বলা হয়নি, আমার যদিও উচিত ছিল আগে প্রতিমেয় জিনিসটা বলা, তারপরে অসুবিধা নেই, শুধু এইটুকু মনে রাখো আমি এক্ষুনি অপ্রতিমেয় জিনিস আর প্রতিমেয় জিনিসকে আমি বলবো, ঠিক আছে? অপ্রতিমেয় তাহলে তাহলে সেই M1 M2 ছিল, তার মানে আলাদা ভর বিশিষ্ট, তার মানে ভিন্ন ভর বিশিষ্ট কোনো বস্তুর উপরে একই পরিমাণ, সেই দুটো ক্ষেত্রে তার মানে একই পরিমাণ অপ্রতিমেয় বল ছিল, ঠিক আছে? অপ্রতিমেয় বল লেখো। তাহলে কোনো ভিন্ন বস্তুর উপর একই পরিমাণ অপ্রতিমেয় বল ক্রিয়া করলে বা প্রযুক্ত হলে, যা লেখো, ক্রিয়া করলে বা প্রযুক্ত হলে ওই বস্তুর ভর এই তো ওই বস্তুর ভর কার সঙ্গে ব্যস্ত অনুপাতি? ওই বস্তুর ত্বরণের সঙ্গে ব্যস্ত অনুপাতি না? ওই বস্তুর ভর কমা ওই বস্তুর, আচ্ছা ত্বরণটাকে আমি কি লিখতে পারি বলো তো? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। সেই ত্বরণ মানে কি ছিল? v/t কে আমরা করি তো v-u, মানে এটা বেগের পরিবর্তন, তাকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় না, ত্বরণ পাওয়া যায় না, আগের দিন বলেছিলাম। তাহলে ওই বস্তুর ভর লেখো, ওই বস্তুর বেগের পরিবর্তনের হারের ব্যস্তানুপাতিক হারের। দেখো এই শব্দটা, এই জিনিসটা লিখলে একেবারে খুব সুন্দর হলো, বেগের পরিবর্তনের ব্যস্ত, কারণ আমরা বেগ নিয়ে কথা বলো, কিন্তু কেউ যদি লেখে যে ত্বরণের ব্যস্তানুপাতিক, কোনো ভুল নেই, একদম নির্ভুল, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা লিখলে আর একটু স্ট্যান্ডার্ড হলো লেখাটা, ঠিক আছে? কোনো বস্তুর ভর ওই বস্তুর বেগের পরিবর্তনের হারের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মুছে দিলাম, অর্থাৎ ব্যস্তানুপাতিক, অর্থাৎ
অর্থাৎ এই তাহলে ব্যস্তানুপাত কি, অর্থাৎ বস্তুর ভর যত বাড়বে, বস্তুর ভর যত বাড়বে অর্থাৎ জড়তা যত বাড়বে বস্তুর পরিবর্তনের, বস্তুর বেগের পরিবর্তনের হার তত কমবে, হয়েছে? এই জিনিসটা কি বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট কিন্তু, আরেকবার দরকার পড়ে বুঝে না। দেখো এই আস্তে এই দেখো আরেকবার জিনিসটা বুঝে না দরকার পড়ে। আমি গেলাম আলাদা আলাদা ভর বিশিষ্ট, কোনো দুটো ভর নিয়ে করলাম না, তাহলে আলাদা আলাদা ভর বিশিষ্ট বা ভিন্ন ভর বিশিষ্ট কোনো বস্তুর উপরে যখন একই পরিমাণ, দুটোই ক্ষেত্রে এফ নিয়েছিলাম তাই না, একই পরিমাণ যখন কোনো অপ্রতিমেয় বল ক্রিয়া করবে বা প্রযুক্ত হবে, তখন ওই বস্তুর ভর ওই বস্তুর ত্বরণের সঙ্গে, অথবা ওই বস্তুর ত্বরণটা কি বেগের পরিবর্তনের হার, তো বেগের পরিবর্তনের হার, তাহলে ওই বস্তুর বেগের পরিবর্তনের হারের সাথে ব্যস্তানুপাতিক থাকবে, তাই তো? অর্থাৎ তার মানে কি, অর্থাৎ আমি যদি বস্তুর ভর যত বেশি হবে বেগের পরিবর্তনের হার তত কম হবে। দেখো আমি যদি ধরো না এখানে একটা, ধরো না এই বোর্ডটার ওয়েট হচ্ছে কে 1 কেজি, আস্তে আস্তে ধরো এই বোর্ডটার ভর হলো 1 কেজি ওয়েট, ঠিক আছে? তাহলে আমি একে যে বল প্রয়োগ করলে এ সহজে নড়বে, তাই না? অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে, মানে এর একটা বেগ থাকছে, ত্বরণ হচ্ছে, তাই না? কিন্তু এই বোর্ডের ওজন যদি 500 কেজি হয়, ঠিক আছে, আমি সহজে আর একে নাড়াতে পারবো, অর্থাৎ বস্তু ভর যত বেশি হয়ে যাচ্ছে তত বেগের পরিবর্তন হার তত কমে যাচ্ছে, বুঝতে পারছো? অর্থাৎ অর্থাৎ এখান থেকে সহজে কি বলা যাচ্ছে যে এর মানে যার ভর যত বাড়ছে, জড়তা মানে কি, জড়তা মানে সে স্থির থাকতে চাইবে, তাই তো? তাহলে যার যত ভর বেশি হয়ে যাচ্ছে, তাহলে সে তত স্থির বেশি থাকবে, তাই না? তাহলে সেটাই এখানে লেখা আছে। অর্থাৎ তার মানে আমার দেখো জড়তা মাপার আর প্রয়োজন পড়ছে না, আমি যদি ভরটাই মেপে নিই তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে এর মধ্যে জড়তা কতটা আছে। আমি যদি ভর মাপতে পারি, পরিমাপ করতে পারি, বুঝতে পারবো? এটা যদি ভর অনেক 500 কেজি থাকে আর ওই যে পরিমাণ আমি বল দিচ্ছিলাম, তাহলে আমি সহজে বলতে পারবো যে এর বেগের পরিবর্তন হবে না। অর্থাৎ এর মধ্যে জড়তার পরিমাণ প্রচুর পরিমাণে আছে, বুঝতে পারছো? যতটা ভর হবে তত পরিমাণে হবে, বুঝতে পারছো জিনিসটা? একবার দুবার আজকেই যদি পড়ো তবেই পারবে, যদি ফের কালকে পড়বো বলো তাহলে আর কিছু বুঝতে পারবে না, আর মুখস্থ করলে 50 বার গুলিয়ে যাবে, ও মুখস্থ হবে না, আজকেই গিয়ে পড়তে হবে, মনে থাকবে? তাহলে অপ্রতিমেয় বল ক্রিয়া করলে বস্তুর ভর ওই বস্তুর বেগের পরিবর্তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ বস্তুর ভর যত বাড়বে তার জড়তা বাড়বে। বস্তুর ভর বাড়া মানে কি, জড়তা বাড়া, জড় হবে। আর বস্তুর ভর অর্থাৎ বা জড়তা যত বাড়বে তত বস্তুর বেগের পরিবর্তনের হার তত কমবে, বোঝা গেল এই জিনিসটাই? তাহলে এবার দেখো, যদি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি পরীক্ষায় দেয় বস্তুর ভরেই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো, ঠিক আছে? যদি 2 নম্বরে দেয় শুধু এইটুকু লিখবে, এখান থেকে এইটুকু লিখে দেবে, ঠিক আছে? আর ওই আগের সমীকরণগুলো তোমাদের বোঝানোর জন্য বলেছি, লেখার দরকার নেই। কিংবা যদি 3 নম্বরে দেয় তখন ওই সমীকরণ সহ একটু লিখবে, ঠিক আছে? সমীকরণ যেটা লেখা আছে সমীকরণ ওটা সহ লিখবে, ঠিক আছে? ব্যাস। এই তাহলে এখান থেকে একটা জিনিস বলে দাও, তাহলে একবার লিখে নিয়ে এখান থেকে তাহলে একটা জিনিস বলো, অপ্রতিমেয় বল। আচ্ছা একটু পরে বলছি, চলো। আচ্ছা প্রতিমেয় জিনিসটা কি আগে বলে নি, এতক্ষণ অপ্রতিমেয় বলছিলাম, তাহলে প্রতিমেয় জিনিসটা কি? এই একটু আস্তে, কতবার করে বলছি, একটু আস্তে দেখো। তাহলে প্রতিমেয় বল পয়েন্ট করো, প্রতিমেয় তাদের পয়েন্ট করো, হ্যাঁ। হয়েছে? আচ্ছা এটাকে প্রতিমেয় বলে, একে আবার প্রতিমিতও বলতে পারো, ঠিক আছে? প্রতিমিতও বলতে পারো, একে ইংলিশে বলে ব্যালেন্সড মাস,
প্রতিমিত ব্যালেন্স ফোর্স, সরি প্রতিমিত, এটা কিন্তু বল, হ্যাঁ এর পাশে তারপরে বল লিখে নেবে, আমি বল লেখা হয়নি, প্রতিমেয় বা প্রতিমিত বল বলে, ঠিক আছে। দেখো কোনো দুটো বলের, দেখো ধরো না এখানে এখানে একটা বল ক্রিয়া করছে, এই বরাবর একটা বল ক্রিয়া করছে, বুঝতে পেরেছো? এইদিকে একটা বল ক্রিয়া করছে, এদিকে একটা বল ক্রিয়া করছে, ঠিক আছে। এদের যে লব্ধ বল, এই যে একটা লব্ধ বল হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? লব্ধ বল সেটা শূন্য হয়, তাই লেখো কোনো দুটি, কোনো লেখো কোনো দুটি, দুইটি লেখো, কোনো দুইটি বলের লব্ধ মধ্যবর্তী লব্ধ বল, মধ্যবর্তী হোক আর না, তাহলে কোনো দুটি বলের লব্ধ বল লব্ধ বল শূন্য হলে, শূন্য হলে, আচ্ছা কোনো দুইটি লিখো না, দুটি হতে পারে, দুটি কেন হবে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, 10টা হতে পারে, অনেকগুলোই হতে পারে, ঠিক আছে। তাই লেখো, তাহলে দুইটি না লিখে এই শব্দটা এরকম কম লেখো, লেখো যে কোনো প্রযুক্তি বলের, এটাই লেখো যে কোনো প্রযুক্তি বলের, দুটো কেন হবে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, ঠিক আছে। হ্যাঁ লেখো যেগুলি, যে কোনো বা অনেকগুলি বলের লব্ধ বল শূন্য হলে, লেখো হ্যাঁ এটাই লেখো, অনেকগুলি বলেন, অনেকগুলি প্রযুক্ত বলেন, প্রযুক্ত বলেন লব্ধ বল শূন্য হলে, শূন্য হলে, শূন্য হলে তাকে প্রতিমেয়, তাকে প্রতিমিত, প্রতিমিত বল বলে, ওকে হয়েছে, হয়েছে তাদের লেখো, তাদের লেখো, তাদের লেখো। আচ্ছা এরপরে লেখো, এরপরে এটা লেখো কার্যকর বলটা লেখো, এর উল্টোটা কার্যকর বল। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা জিনিস শুনে রাখো, এটা লিখে যাও, এর উদাহরণটা তোমরা বাড়িতে লিখে নেবে, ফাঁকা রাখো, আমি বলে দিচ্ছি, আমি আর বোর্ডে লেখাচ্ছি না, এর উদাহরণটা ফাঁকা রাখো, বাড়িতে লিখে নেবে। দেখো কি অপ্রতিমিত বল কি, দেখো লব্ধ বলটাই, দেখো ধরো এই বোর্ডটা আছে, ঠিক আছে, এই বোর্ডটা, এখন ধরো না তুমি আর তোমার বন্ধু দুজন, মানে যাদের একই পরিমাণ বল দিতে পারবে, ঠিক আছে, একই পরিমাণ শক্তি আছে, ঠিক আছে, ওই দিক থেকে একজন ঠেলছে, এই দিক থেকে একজন ঠেলছে, ঠিক আছে, তাহলে তাহলে দুজন একই পরিমাণে বল ঠেলছে, তাহলে কি হবে, একই পরিমাণে বল যদি ঠেলি আমি, একই পরিমাণে ও দিক থেকে ঠেলছে, একই পরিমাণে বল দিচ্ছে, কম বেশি নয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কি এটার কি স্থান পরিবর্তন হবে বোর্ডটার, মানে বোর্ডটার আকারের কোনো পরিবর্তন হবে কি, মানে তবে একটুখানি মানে স্থানও পরিবর্তন, হালকা একটুখানি চেঞ্জ, মানে হয়তো দেখা গেলো যেদিক বড় ছিল হালকা একটু ঘুরে গিয়েছে, তাই না, কিন্তু বস্তুটার কোনো পরিবর্তন হয় না, তাই না, বস্তুটার আকারের আকৃতির কোনো পরিবর্তন হয় না, তাই না, কারণ একই পরিমাণে বল প্রয়োগ করছি, তাই না। এই জিনিসটা হলো অপ্রতিমেয় বল, ঠিক আছে। আর কার্যহীন বল কি, ধরে না তুমি তোমার একটা ছোট ভাই আছে বা বোন আছে, যার একদম বয়স অল্প, যার একদম শক্তি খুব কম, সে এক ঠেলছে আর তুমি একদিকে ঠেলছো, তাহলে কি অটোমেটিক ব্যাপারে চলে যাবে নাকি, অটোমেটিক যাবে। এই জিনিসটা অর্থাৎ কার্য হলো, এটা হলো কার্য বল, ঠিক আছে, কার্যকর বল, ঠিক আছে। আর অপ্রতিমেয় বলটা কি, এর উল্টোটা হলো, ঠিক আছে, মানে যেখানে দুজনে সমান পরিমাণ বল দিল, ঠিক আছে, সমান পরিমাণ বল দেয়, এদের লব্ধ বলটা শূন্য হলো, অর্থাৎ কোনো দিকেই সেটা সরল না, বুঝতে পেরেছো। তাহলে দেখো কার্যকর বল, তাহলে এর উদাহরণটা লিখে নেবে, ঠিক আছে, ফাঁকা রাখো, বানিয়ে ওই রকম ভাবে বানিয়ে লিখবে, অনেক সময় পরীক্ষা দেয় প্রতিমিত বল কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো, 3 নম্বর, বুঝতে পেরেছো। ওই এতক্ষণ কি বললাম, ওই যে বললাম, বলে যে কোনো একটা বস্তুর উপর সমপরিমাণ বল যদি আমরা প্রয়োগ করি, তখন বস্তুটা কোনো দিকে পরিবর্তন হয় না, এটি লিখবে। এরপরে দেখো কার্যকর বল, কার্যকর বল লেখো, একই জিনিস লেখো, অনেকগুলি বলের একই জিনিস, আমি আর লিখছি না, এই যে অনেকগুলি প্রযুক্তি বলে লব্ধ বল শূন্য না হলে তাকে বলা হয় অপ্রতিমিত বা কার্যকর বল, ঠিক আছে, তাকে বলা হয় কার্যকর বা অপ্রতিমিত বল,
তাহলে ওই একই জিনিস আমি আর বলছি না। অনেকগুলি প্রযুক্ত বলের লব্ধ বল শূন্য না হলে, শূন্য এটা শূন্য হয়েছে তো, শূন্য না হলে তখন তাকে বলে অপ্রতিমিত বা কার্যকর বল। তাহলে দেখো, তাহলে কার্যকর বল লিখেছো তো, এদের 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 উদাহরণ লিখেছো? হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা, তাহলে 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 এখান থেকে তাহলে এখান থেকে বলো, তাহলে কোনো বস্তুর যে পরিবর্তন হবে, ঠিক আছে, কোনো স্থিতিশীল বস্তু বা গতিশীল বস্তুর তার যে অভিমুখ পরিবর্তনের জন্য তাহলে দায়ী কে হবে? আমি বলছি কোনো একটা ধরনের স্থিতিশীল বস্তু আছে, তাকে তাকে কোনো একটা স্থিতিশীল বস্তু আছে আর কোনো একটা ধরনের গতিশীল বস্তু আছে, তাহলে এদের এদের এই স্থিতিশীল বস্তুকে আমি গতিশীল করতে, বা গতিশীল করা কি মানে এর অভিমুখ পরিবর্তন করা হলো, আর এর গতিশীল বস্তুকে আমি স্থিতিশীল করতে, অর্থাৎ এর অভিমুখ পরিবর্তন, অর্থাৎ এই গতিশীল বস্তু আর স্থিতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন করার জন্য তাহলে দায়ী কে হবে? ভেরি গুড, কার্যকর বল বা অপ্রতিমিত বল লিখেছো? কার্যকর বল বা অপ্রতিমিত বল লিখেছো? তাহলে তাহলে এদের জন্য দায়ী কে? কার্যকর বল বা অপ্রতিমিত বল, তাই তো? তাহলে এটা লিখে রাখো, নাহলে ভুলে যাবে। আবার 1 নম্বরে কোশ্চেন দেয়, লেখো, স্টার দিয়ে লেখো, লেখো কোনো স্থিতিশীল বস্তু, স্টার দিয়ে লেখো কোনো স্থিতিশীল বস্তুর, যাচ্ছি, কোনো স্থিতিশীল বস্তুর, কোনো স্থিতিশীল বস্তুর, কোনো স্থিতিশীল বস্তুর বা গতিশীল বস্তুর, কোনো স্থিতিশীল বস্তুর বা গতিশীল বস্তুর বেগের অভিমুখ পরিবর্তনের জন্য, বেগ না লিখে শুধু অভিমুখ লিখো, অসুবিধা নেই, গতিশীল হচ্ছে গতিশীল বস্তু বা স্থিতিশীল বস্তুর বেগের, বা এক কথা লেখো অবস্থার, লেখো অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার পরিবর্তন লেখো, অর্থাৎ স্থিতিশীল থেকে গতিশীল হচ্ছে বা গতিশীল, লেখো অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার পরিবর্তনের জন্য জন্য দায়ী কে? জন্য দায়, হ্যাঁ কার্যকর, কিন্তু পরীক্ষা কার্যকর দেয় না, দেয়, লেখো জন্য দায়ী অপ্রতিমিত, অপ্রতিমিত বল, বল বা কার্যকর বল, এই জিনিসটা আন্ডারলাইন করে রাখো, বা কার্যকর বল, এটা শর্ট কোশ্চেন আকারে দেয়, কার্যকর বল বা কার্যকর বল, ঠিক আছে, মনে রাখবে। এই তাহলে কেন এবার হয়েছে এটা তাহলে তাহলে কেন আমি অপ্রতিমিত বল, সেই এর আগের ক্ষেত্রে বলছিলাম যে জড়তাই বস্তুর ভর, মানে ভরের জন্য যে জড়তাই লাগে, জড়তাই বস্তুর ভরের পরিমাপ, যেটা বলছিলাম, কেন বারবার অপ্রতিমিত বলছিলাম, বুঝতে পেরেছো? কারণ অপ্রতিমিত হলেই তবেই তো না ত্বরণ থাকবে না, ত্বরণটা কি বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন হলে তবেই না ত্বরণ থাকবে, তাই না? তাহলে সেই জন্য আমি অপ্রতিমিত বল বলছিলাম বারবার, বুঝতে পেরেছো? এবার এবার কেন বলছিলাম বারবার, বুঝতে পেরেছো? দেখো দেখো এরপরে তাহলে এর সঙ্গে আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো তাহলে প্রতিমিত বল, অপ্রতিমিত বল, কার্যকর বল, এগুলো সব হয়েছে তো। আচ্ছা একটু আগে ওই যে বল বললাম, তাহলে এখানে তাহলে লব্ধি বল আসছে না, তাহলে লব্ধি বল শূন্য হলেই কি হবে? হ্যাঁ প্রতিমিত বল হলো, লব্ধি বল শূন্য না হলে অপ্রতিমিত বল বা কার্যকর বল, তাই তো? এবার এখান থেকে একটা সামান্তরিকের সূত্র বলে লিখে রাখো, লেখো পয়েন্ট করো সামান্তরিকের সূত্র, এখান থেকে একটা জিনিস একবার শুনো, সামান্তরিকের সূত্র বলে পয়েন্ট করো, বলে দিই একবার সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র। দেখো একই বিন্দু থেকে, দেখো জিনিসটা আগে বোঝো ভালো করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু সামান্তরিকের সূত্র। দেখো আগে জিনিসটা বোঝো, এদিকে দেখো, এদিকে দেখো সামান্তরিকের সূত্র, এদিকে দেখো। সামান্তরিক কি জানো তো? আয়তক্ষেত্র থেকে সামান্তরিক হয়, জানো তো? আয়তক্ষেত্রটা একটু বেঁকিয়ে দিলে সামান্তরিক হয়ে যায়, কি ব্যাপার যাও না? সামান্তরিক কথা এতক্ষণ কি বলছিলাম, বলে কি নাকি আমি বলেছি বোঝার সঙ্গে সঙ্গে লিখতে, মন অন্যদিকে থাকলে হবে না।
আয়তক্ষেত্রটা এই পরে পরে লেখা পরে, আয়তক্ষেত্র একটু ঘুরিয়ে দিলে সামুদ্রিক হয়, আর বর্গক্ষেত্র ঘুরিয়ে দিলে কি হয়? রম্বস। দেখো একটা বিন্দু থেকে ছোট করে আঁকলাম আমি, এই একই বিন্দু থেকে যদি দুটো বল কার্য করে, ঠিক আছে, একই বিন্দু থেকে, তাহলে আগে এইটুকু লেখো, এখানে একটা বল কাজ করছে, এখানে একটা, তাহলে আগে এইটুকু একটা একটা করে লাইন লেখো, তারপর বলছি। তাহলে একই বিন্দু থেকে না, তাহলে একই বিন্দু উৎস থেকে, একই বিন্দু থেকে লেখো, একই বিন্দু থেকে দুটি বল, একই বিন্দু থেকে দুইটি বল ক্রিয়া করলে ওই বল দুটি যদি একটি সামান্তরিকের, না দেখো এই সামান্তরিক কিভাবে হয়, সামান্তরিক কিভাবে হবে, তাহলে আমাকে এই তো সামান্তরিক নাকি, আমার বেঁকে গেছে একটু, এবার হয়েছে, এই তো সামান্তরিকের মতো নাকি। দেখো আমার হয়তো একটু মানে রম্বস টাইপের হয়ে গেছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে। ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, দেখো তাহলে দেখো যদি দেখো এই যে দুটো বল ক্রিয়া করছে, এই বল দুটো যদি একটা সামান্তরিকের, এই বলটা এই বলটা, ঠিক আছে, এই বলটা একটা সামান্তরিক, যদি একটা সামান্তরিকের যদি তোমার ইয়ে হয়, দুটি সন্নিহিত বাহু হয়, ঠিক আছে, তাই লেখো এই ওই বল দুইটি যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে দেখে নাও, আগে দেখে নাও, এটা সামান্তরিক। আচ্ছা এই ছবিটা আমি আর একটু ভালো করে দেখো, এবার আমি লম্বা চওড়া বেশি করে আঁকলাম। দেখো এটা এইদিকে কি করছে, এটা এবার ভালো করে বুঝতে পারছো তো। দেখো তাহলে এই বাহুটা, তাহলে তাহলে আমি লিখলাম একটা বিন্দু থেকে যদি দুটো বল ক্রিয়া করে, ঠিক আছে, দুটো আলাদা দিকে যদি দুটো বল ক্রিয়া করে, এবং ওই বল দুটি যদি, এটা একটা সামান্তরিক, তো একটা সামান্তরিকের মতো হলো, যদি ওই বল দুটি যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যদি আমি এইটা যদি সামান্তরিকের দুটো বাহু হিসাবে ধরি, দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, যদি প্রকাশ করতে পারি, ঠিক আছে, তাহলে ওই একই বিন্দু থেকে এই যে সামান্তরিকের কর্ণ হলো, তাহলে লেখো, তাহলে ওই একই বিন্দু কিন্তু লিখতে হবে, তাহলে ওই একই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বল দুইটির লব্ধি বল প্রকাশ করবে। লেখো লব্ধি বল প্রকাশ করবে, মানে আর লেখো ভালো করে লেখো, লব্ধি বলেন মান ও অভিমুখ প্রকাশ করবে, আর একটু ভালো করে লিখলে এরকম লেখো, লব্ধি বলের মান ও অভিমুখ প্রকাশ করবে, আর একটু ভালো করে লেখো, মান ও অভিমুখ প্রকাশ করবে। হ্যাঁ সরে তো যাবো আমি, কিন্তু বুঝতে পেরেছি কি বলো, এই লেখার কথা ভুলে যাও, ছবিটা দেখো আগে। এখানে একটা বল ক্রিয়া করছে, আমি ধরে নিলাম এখানে যে বলটা ক্রিয়া করছে এটা হলো F1 বল, এখানে F2 বল ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা বিন্দু থেকে নির্গত হলো তো, তাহলে প্রথম নম্বর লাইন আমার সঙ্গে বলো,
একটা বিন্দু থেকে যদি দুইটি বল ক্রিয়া করে, দুটো বল ক্রিয়া করছে, একই বিন্দু থেকে যদি দুটি বল ক্রিয়া করে এবং ওই বল দুটি, এই বল দুটি যদি একটি সামান্তরিকের, বলো যদি একটি, এটা সামান্তরিক তো, তাহলে ওই বল দুটি যদি একটি সামান্তরিকে দুটি, এটা বাহু তো, তাহলে দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়। একটা সামান্তরিকের দুটো বাহু দ্বারা আমি ওই বল দুটোকেই আমি ধরে নিলাম যে দুটো, বা একটা সামান্তরিকের দুটো বাহু, বল দুটোকে ধরে নিলাম এটা একটা সামান্তরিকের বাহু, এটা একটা সামান্তরিকের বাহু, ঠিক আছে। তাহলে ওই বল দুটোকে যদি একটি সামান্তরিকের দুটি বাহু হিসেবে প্রকাশ করা যায়, প্রকাশ করা গেল, তাহলে ওই একই বিন্দু থেকে, ওই একই বিন্দু থেকে ছবির দিকে দেখো, লেখা দেখতে হবে না, তাহলে ওই একই বিন্দু থেকে এই যে এটা, এই যে এটা কি সামান্তরিক, ওই একই বিন্দু থেকে অঙ্কিত এই সামান্তরিকের কর্ণ, এটা সামান্তরিক কর্ণ না, অঙ্কিত সামান্তরিকের কর্ণ বল দুটির, এই বল দুটির লব্ধ বলের, এই যে বল দুটি, এটা লব্ধ বল হবে, লব্ধ বলের মান এবং অভিমুখ নির্দেশ করবে, বুঝতে পারছো। অর্থাৎ এটা যদি এই দিকে বল ক্রিয়া করে, এটা যদি এই দিকে বল ক্রিয়া করে, ঠিক আছে, তাহলে লব্ধি বল অর্থাৎ বস্তুটা এই দিক বরাবর যাবে, বস্তুটা এই দিক বরাবরই যাবে, বুঝতে পারছো। কোনো একটা জিনিস যদি এই দিকে, এই সামান্তরিক যদি এই দিকে একটা কেউ টানে আর এই দিক বরাবর যদি কেউ টানে, তখন এই দিক বরাবরই বস্তুটা যাবে, এই দিক না, এই দিকে যাবে না, এই দিকে বস্তুটা এই দিক বরাবর সরবে। অনেক সময় তোমরা দেখেছো এই গাড়ি দেখেছো, গাড়ি খারাপ হয়ে যায়, দেখেছো তো, গাড়ি খারাপ হয়ে যায় না, আর একটা গাড়ি তাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আসে না, নিয়ে আসো তো, ধরো না একটা অটো খারাপ হয়ে গেছে, আর একটা অটো তার সেই সামনে দড়ি দিয়ে টেনে নিয়ে আসছে, তাহলে সামনে যে দড়িটা টানা থাকে যার সঙ্গে বাঁধা থাকে, তাহলে দেখবে এই যদি 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 এখানে ধরে নাও, এই ধরনের অটো, ঠিক আছে, এই হলো অটো, ঠিক আছে, অটোর মুখটা এই দিকে হবে না, এই ধরনের অটো, ঠিক আছে, আর আরেকটা অটো ধরো না, এ চলছে এ আনছে, তাহলে এর এখানে দড়িটা এরম ভাবে বাঁধা থাকে না, হ্যাঁ, তাহলে কি ও এই অটোটা কি এরম ভাবে যায়, অটোটা কি এরম ভাবে যায়, নাকি অটোটা মাটির সঙ্গে এরকম ভাবে যায়, এরকম ভাবে যায় তো, তার মানে এর বলটা যেদিকে যাচ্ছে এই দিক বরাবর লব্ধি বলটা ক্রিয়া করছে বলে এই বরাবর যাচ্ছে, বুঝতে পেরেছো, টানা থাকছে অন্যদিকে এই দিকে, এরকম ভাবে তুমি একটা বস্তুকে এই সামান্তরিকের মতো আজকে দুদিকে দড়ি বাঁধবে, দড়ি বেঁধে ধরুন একটা পেনকে তুমি যদি এইভাবে দড়ি বাঁধো, মানে যে কোনো একটা বস্তুকে ধরুন একটা তুমি নিলে একটা এরকম একটা ধরুন একটা গোল মতন এরকম একটা কাঠ নিলে, টেবিল নিলে, নিয়ে এখানে এই সামান্তরিকের মতো এখানে একটা দড়ি বাঁধলে, এখানে একটা একই বিন্দু থেকে এরকম একটা জায়গায় দড়ি বাঁধলে, এই দিক বরাবর একটা দড়ি টানছো, এই দিক বরাবর একই পরিমাণ বল দিয়ে যখন টানবে দেখবে, মানে এই দিয়ে যখন বল দিয়ে যখন টানবে দুটো বল দিয়ে, তখন দেখবে এই বস্তুটা এগিয়ে যাচ্ছে, এদিকে তখন বলটা বস্তুটা অটোমেটিক এই দিকে এগিয়ে যাচ্ছে, এটাই হলো লব্ধি বল। যদি প্র্যাকটিক্যাল করতে চাও ঘরে গিয়ে দেখে নেবে, ঠিক আছে, এটাই হলো সামান্তরিকের সূত্র, ব্যাস।